প্রথম পর্বটাতে তো সবগুলো শেষ করা যায় না, ভিডিওটাও লম্বা হয়ে যাইতেছিল, ওই জন্য সেকেন্ড ভিডিওটা হচ্ছে এটাই। আপনার তারপরের প্রশ্ন আসতে পারে বলদিয়াতে, খাবার পরিচালনা করার সময় হাঁচি দেওয়ার প্রয়োজন হলে আপনার কি করা উচিত? যখন আপনার হাঁচি দেওয়ার প্রয়োজন হবে তখন আপনি কি করবেন? উত্তর হবে যে খাবার থেকে দূরে সরে যান, খাবার থেকে দূরে সরে যান এবং আপনার হাত দিয়ে আপনার মুখ ঢেকে নিন। অর্থাৎ আপনার হাঁচি আসলে অবশ্যই আপনি দূরে সরে যাবেন খাবার থেকে এবং হাত দিয়ে মুখ ডেকে নেবেন। তারপর প্রশ্ন আসতে পারে, খাবার তৈরির জায়গায় ক্ষত ঢাকতে ব্যবহৃত ব্যান্ডেজের রং জন্য পছন্দের রং কী? যদি আপনি খাবার প্রতিষ্ঠানে কোথাও আপনার হাত কেটে যায়, আঙ্গুল কেটে যায়, তখন আপনি কোন ধরনের ব্যান্ডেজ ইউজ করবেন? ওইখানে কিছু ব্যান্ডেজ দিয়ে দিব, হয়তো যদি দেয় নীল, মানে অর্থাৎ যে কোনো রঙের, সাদা বা স্বচ্ছ না, যেগুলোতে কাটা অংশ দেখা যায়, আপনার হবে ব্যান্ডেজগুলো মানে বিভিন্ন রঙের। ওইখানে নীল থাকলে আপনি নীল দিবেন, হলুদ হলে হলুদ, এরকম। তারপরে প্রশ্ন আসতে পারে, পরিষ্কার করা এবং জীবাণুমুক্ত করা একই জিনিস? একটা পরিষ্কার একটা জীবাণুমুক্ত একই জিনিস? অবশ্যই না। পরিষ্কার করা মানে আমরা এটা পরিষ্কার করে ফেলছি, কিন্তু ভিতরে জীবাণু থাকতে পারে, ওই জন্য জীবাণুমুক্ত করা আর পরিষ্কার করা আলাদা জিনিস। উত্তর হবে মিথ্যা। পরিষ্কার করা হচ্ছে ক্লিন করা, আর জীবাণুমুক্ত করা হচ্ছে আপনার ওইটা জীবাণু দূর করা টেম্পারেচার, তাপমাত্রার মাধ্যমে অথবা রাসায়নিক মাধ্যমে। তারপরে প্রশ্ন হচ্ছে, বর্জ্য ময়লা খাদ্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করে না? বর্জ্য বা ময়লা কি আপনার খাদ্য নিরাপত্তা তৈরি করে না? অবশ্যই করে। বর্জ্য ময়লা থেকেও খাদ্য দূষিত হতে পারে। উত্তর হবে মিথ্যা। খাদ্য ময়লা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে না, উত্তর হবে মিথ্যা। প্রতিষ্ঠানে অস্বাভাবিক গন্ধ পোকামাকড়ের উপস্থিতির লক্ষ্য হতে পারে? আপনার প্রতিষ্ঠানে অবশ্যই আপনার গন্ধ কোনো কিছু থেকে গেলে অনেক দিনের এবং কি পোকামাকড়ের লক্ষণ দেখা দিতে পারে, উত্তর হবে সত্য। প্রধান পরিষ্কারের জন্য উপযুক্ত পানির তাপমাত্রা কত? প্রধান পরিষ্কার তো বুঝছেন, আপনার 3 বেসিন যেটা আসবে, 3 বেসিন থেকে অনেকগুলো প্রশ্ন আসবে। 3 বেসিন অবশ্যই এখন এটা নতুন করে অ্যাড করছে, আগে ছিল না। 3 বেসিনের মধ্যে প্রথমে এটার সম্পূর্ণ চ্যাপ্টারটা আপনাকে পড়তে হবে, একসাথে দেওয়া আছে। প্রথম ময়লাগুলো ফেলে দিতে হবে, পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপরে প্রথম যে বেসিনটা ওটা প্রধান দোয়ার আর কি, প্রথম বেসিন, ওইটাতে আপনাকে ভালো করে যে গরম পানিটার টেম্পারেচার তাপমাত্রা হবে 50 ডিগ্রি সেলসিয়াস। ওটাই বলছে যে প্রধান পরিষ্কারের জন্য উপযুক্ত পানির তাপমাত্রা কত? 50 ডিগ্রি সেলসিয়াস, উত্তর হবে 50 ডিগ্রি। নিচের কোনটা আদর্শ পর্যায় পাত্রের বৈশিষ্ট্য নয়? উত্তর হবে হাতে খোলা। যদি আপনি দেখেন যে কোনো একটা জোবালা বা গোমামা আপনি ডাম যে কাঁচরার এগুলো হাত দিয়ে আপনি ধরতেছেন, আবার জিনিসও ধরতেছেন, তার মানে এটা আদর্শ না। নিচের কোনটি এখানে লেখা থাকবে? আদর্শ পর্যায় পাত্রের বৈশিষ্ট্য নয়, হাতে খোলা। খাদ্য প্রতিষ্ঠানে পোকামাকড়ের লক্ষ্য করলে আপনার কি করা উচিত? আপনি যদি দেখেন যে আপনার খাদ্য প্রতিষ্ঠানে পোকামাকড় আছে, তখন আপনি কি করবেন? অতি বিলম্বে দেরি না করে সুপারভাইজারকে রিপোর্ট করবেন। কি করবেন? অতি বিলম্বে সুপারভাইজারকে রিপোর্ট করবেন। খাদ্য প্রতিষ্ঠানের ফ্লোর সিলিং অবশ্যই পানি রোধী এবং পরিষ্কার করা সহজ হতে হবে, উত্তর হবে সত্য। অবশ্যই আপনার খাদ্য প্রতিষ্ঠানের যে নেচের যে মেঝে আছে, যা প্রতিষ্ঠানের সিলিং অবশ্যই পানি রোধী, পানি যেন শোষণ না করে, যেরকম টাইলসগুলো যেন গাছের হয় না, মানে অন্যান্য কিছুর হয় না, এরকম পানি রোধী পরিষ্কার করার সহজ হতে পারে, যেন পানিগুলো নিষ্কাশন ব্যবস্থা সহজ করতে হবে। তারপর প্রশ্ন আসতে পারে, খাদ্য প্রতিষ্ঠানের পরিষ্কার জায়গাগুলি অপরিষ্কার জায়গাগুলি থেকে আলাদা করার প্রাথমিক উদ্দেশ্য কি? পরিষ্কার জায়গাগুলি অপরিষ্কার জায়গা থেকে আলাদা করার উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার প্রক্রিয়া সহজ করা। খাদ্য প্রতিষ্ঠানের সরঞ্জাম এবং যন্ত্রপাতি, যেগুলো সরঞ্জাম এবং যন্ত্রপাতিগুলো আছে, নির্দিষ্ট উপকরণ দিয়ে তৈরি করা উচিত। এটা কি কারণে? আপনার একই রকমের উচিত হচ্ছে এগুলো নিরাপদ এবং পরিষ্কার করা সহজ তা নিশ্চিত করতে। খাদ্য প্রস্তুতের জায়গায় ভাঙা লাইটের বাতির পিকচার লক্ষ্য করলে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। ভাঙা লাইটের চারটি সাথে সাথে সুপারভাইজারকে জানান। যদি আপনার কোনো খাবার প্রতিষ্ঠানে লাইট ভাঙা বা কোনো কিছু হয়ে থাকে, তাহলে ওইটা সুপারভাইজারকে জানাতে হবে। তারপরে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে হচ্ছে HACCP এটা থেকে, অর্থাৎ হ্যাচআপ। HACCP সিস্টেমগুলো কাজ নিচের কোনগুলো? এগুলো সাজাতে হবে। প্রথমত ঝুঁকি বিশ্লেষণ বা জটিলতা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ পয়েন্ট। দ্বিতীয়ত, এটি খাদ্য নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বিশ্বব্যাপী স্বীকৃত, মানে আন্তর্জাতিক স্বীকৃত সিস্টেম। এটা কোনো সৌদির জন্য যে না,
সব দেশের জন্য, মানে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল। এটি খাদ্য ঝুঁকি শনাক্ত করতে, মূল্যায়ন করতে এবং নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এটা খাদ্য ঝুঁকি শনাক্ত করতে, মূল্যায়ন করতে, মানে ঝুঁকিগুলো কোনগুলো কী কী, আপনার মূল খানার যে ফ্যাক্টরি থেকে, আপনাকে একটা ফ্যাক্টরি থেকে যদি ওই জিনিসটা বাইর করতে হয় তাহলে তাদের একটা সার্টিফিকেট লাগবে, ওটা শনাক্ত করবে যে আসলে জিনিসটাতে ঝুঁকি আছে কিনা বা মূল্যায়ন কীরকম, এটার গুণগত মান কীরকম, নিয়ন্ত্রণ করতে সহজে। এই জন্য HACCP অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে এদের 7টি ধাপ আছে, 7টি নীতি, 7টি নীতিতে 12টি ধাপ আছে। এই 12টা ধাপের যে কোনো প্রশ্ন আসতে পারে। 12টা ধাপ কী কী, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, বইটা অবশ্যই পড়বেন। 7টি নীতি এবং কি 12টি ধাপ। তারপরে প্রশ্ন আসতে পারে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র খাদ্য প্রতিষ্ঠানের প্রস্তুতি বা পরিষেবা পরিবেশন এবং পর্যায়ের সাথে সম্পর্কিত। উত্তর হবে মিথ্যা। খাদ্য নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র খাদ্য প্রতিষ্ঠান, প্রস্তুতি, পরিষেবা এর পর্যায়ের সাথে সম্পর্কিত না, সব যায় A to Z, মানে কৃষি থেকে একবারে খাবার পর্যন্ত। তারপরে প্রশ্ন আসতে পারে HACCP সিস্টেম খাদ্য উৎপাদনের সমস্যা দেখা দেওয়ার পরে তার সমাধানের উপর জোর দেয়। উত্তর হবে মিথ্যা। HACCP সিস্টেম বাস্তবায়নের আগে প্রতিষ্ঠান নিরাপদ নকশা এবং পর্যাপ্ত সুযোগ সুবিধার মতো প্রয়োজনীয়তা বাস্তবায়ন করা প্রয়োজন। অবশ্যই এটা আপনার প্রয়োজন। একটা কলকারখানা বা একটা ফ্যাক্টরি দিতে হলে আপনাকে আগে তাদের সিস্টেমগুলো মেনেই তারপরে দিতে হবে। উত্তর হবে সত্য। HACCP সিস্টেম বাস্তবায়নে প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে টিম গঠন করা। HACCP এর টিম গঠন করা। এই প্রশ্নটা বেশিরভাগ সময় আসবে। মানে HACCP অর্থাৎ হেসাব সিস্টেম বাস্তবায়নের প্রথম ধাপ কি হবে? হচ্ছে টিম বা দল গঠন করা। তারপরে প্রশ্ন আসতে পারে HACCP সিস্টেম বাস্তবায়নের জন্য নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি পূর্ব শর্ত নয়? মানে এটা কোনো শর্তের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ পয়েন্টগুলির জন্য সংশোধনমূলক পদক্ষেপ নির্ধারণ করা। তারপরে প্রশ্ন হচ্ছে HACCP সিস্টেমে একটি ডকুমেন্টেশন বা রেকর্ড কিপিং সিস্টেম তৈরির প্রাথমিক উদ্দেশ্য কী? এটা হচ্ছে আপনি কোনো রিপোর্ট তাদেরকে দেওয়ার জন্য অবশ্যই রিপোর্ট অনুযায়ী কাজ করতে হবে। তারা মাঠ পর্যায়ে আসিও আপনার টেস্ট করতে পারে। তখন কী হবে? HACCP সিস্টেমের বাস্তবায়ন এবং রক্ষণাবেক্ষণ প্রমাণ করা। তারপরে প্রশ্ন আসতে পারে রেফ্রিজারেটরের খাবার অবশ্যই 5 ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় সংগ্রহ করে। উত্তর হবে সত্য। খাদ্য শুধুমাত্র 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুনরায় গরম করা যেতে পারে। উত্তর হবে মিথ্যা। খাদ্য অবশ্যই 63 ডিগ্রি সেলসিয়াসের উপরে গরম করতে হবে। আরেকটা কথা আছে, 75 ডিগ্রি সেলসিয়াসের উপরে ব্যাকটেরিয়া, মানে খারাপ ব্যাকটেরিয়া, ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা যায়। অবশ্যই আপনাকে 10 সেকেন্ডের জন্য হলেও 75 ডিগ্রি সেলসিয়াসের উপরে মানে খাবার গরম করতে। তারপরে প্রশ্ন আসতে পারে প্রস্তুতির সময় কাঁচা খাবারকে খাওয়ার জন্য প্রস্তুত খাবার থেকে আলাদা করা অপরিহার্য। উত্তর হবে সত্য। মানে প্রস্তুতির সময় আপনি কাঁচা খাবার আলাদা এবং মাংস আর শাকসবজি একসাথে রাখবেন না, ফলমূল একসাথে রাখা যাবে না। তার মানে প্রস্তুতির আগে কাঁচা খাবারকে খাওয়ার জন্য প্রস্তুত খাবার থেকে আলাদা, যেরকম আপনার রান্না খাবার একসাথে আর কাঁচা খাবার একসাথে রাখবেন না। ফ্রিজের মধ্যে হোক বাইরে হোক, বা ফ্রিজের মধ্যে হলে তরল জাতগুলো মাংস টাংস এগুলো রাখবেন নিচে, তরল খাবার নিচে, এরকম আপনি শাকসবজি আলাদা, অন্যান্য কিছু আলাদা আলাদা রাখবেন। নিরাপদে খাবার রান্না করার জন্য উপযুক্ত অভ্যন্তরীণ তাপমাত্রা কত? নিরাপদ খাদ্য রান্না করার জন্য অভ্যন্তরীণ মানে ভিতরের যে ব্যাকটেরিয়া আছে এগুলো মারার জন্য 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গরম খাবার ঠান্ডা করতে কত সময় লাগে? এই প্রশ্নটা আসতে পারে। আপনি গরম খাবার রান্না করছেন, ওইটা ঠান্ডা হতে কতক্ষণ সময় লাগে? 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা। গরম খাবার প্রদর্শনের জন্য উপযুক্ত তাপমাত্রা কত? 63 ডিগ্রি সেলসিয়াস। আপনি যদি কোনো পরিদর্শন করেন, মানে আপনি খাবার বিক্রি করবেন রেস্টুরেন্টে, ওইগুলোর জন্য আপনি পরিদর্শন করতে হবে যে এটা ভাত, এটা পাস্তা, এটা ওইটা, তাহলে খ্যাপসা, তাহলে আপনি কত ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে? 63 ডিগ্রি সেলসিয়াস গরমে রাখতে হবে। তারপরে কইছে যে বাসনপত্র পরিষ্কার এবং জীবাণুমুক্ত করার জন্য 3 বেসিন পদ্ধতির জন্য তৃতীয় জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়। 3 নাম্বারটা কি জীবাণুমুক্ত করার জন্য হয় বেসিং? উত্তর হবে সত্য। হ্যাঁ, 3 বেসিংয়ের প্রথম বেসিংয়ে হচ্ছে এটা 50 ডিগ্রি সেলসিয়াসের গরম পানিতে ধুতে হবে, মানে পরিষ্কার করতে হবে। তারপরেরটা পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে। তারপরেরটা হচ্ছে জীবাণুমুক্ত করতে হবে। এরপরে আপনাকে শুকনো মানে আপনার টিস্যু দিয়ে অথবা কাগজের যে তাওলা আছে ওইটা দিয়ে পরিষ্কার করতে হবে। তার প্রশ্ন হচ্ছে ফ্রোজেন হিমায়িত জমাট বাঁধা খাবার সংরক্ষণের জন্য উপযুক্ত তাপমাত্রা কত? হবে -18 ডিগ্রি। যেগুলো পরিচালন করে, খাদ্য নিয়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গায়, ওইগুলো জমাট বাঁধার বা ফ্রিজ যেগুলো আছে হিমায়িত, গোডাউন, এগুলোতে কত হতে হবে তাপমাত্রা? -18 ডিগ্রি সেলসিয়াসের নিচে। খাদ্য সংরক্ষণ ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথমে প্রবেশ প্রথমে ত্যাগ, ফিফু নীতি প্রয়োগ করার সময় আপনার উচিত আপনার বাকালাতে ঢুকবে বা যে খাদ্যটা আসবে ওটা আপনাকে প্রথমে বিক্রি করতে হবে, যেটা পুরো মানে পরে আসবে ওটা পরে বিক্রি করতে হবে।
পুরনো পণ্যের পিছনে বা নিচে সংরক্ষণ করুন। মানে যেগুলো পুরাতন পণ্য আছিল ওইগুলো আপনাকে সামনে রাখতে হবে এবং যেটা নতুন আসছে এটা পিছনে রাখতে হবে বা নিচে রাখতে হবে। এই নীতিটা মেনে চলতে হবে। পাত্র পরিষ্কার করার জন্য 2 সিল্ক বেসিন পদ্ধতি ব্যবহার করার সময় তাপীয় জীবাণু মুক্তকরণের জন্য উপযুক্ত পানির তাপমাত্রা কত? উপযুক্ত পানির তাপমাত্রা হচ্ছে 75 ডিগ্রি সেলসিয়াসে 30 সেকেন্ড এবং জীবাণুমুক্ত করার জন্য। যদি শুধু ধোয়ার জন্য হয়তো তাহলে প্রথম যেটা এটা 50 ডিগ্রি সেলসিয়াস। জীবাণুমুক্ত করার জন্য 75 ডিগ্রি সেলসিয়াসে ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা যায়। তার মানে আপনাকে প্রথম 75 ডিগ্রি সেলসিয়াসে 30 সেকেন্ড এবং 82 ডিগ্রি সেলসিয়াসে 10 সেকেন্ড আপনাকে ধুতে হবে 10 সেকেন্ডের জন্য। রাসায়নিক পদার্থ সহজে পৌঁছানোর জন্য খাবারের কাছে সংরক্ষণ করা উচিত না। উত্তর ভুল। রাসায়নিক পদার্থ সহজে পৌঁছানোর জন্য খাবারের কাছে সংরক্ষণ করা উচিত নয়। তারপরে হচ্ছে ভারী জিনিস তোলার সময় পায়ের পেশির চেয়ে পিঠের পেশির উপর নির্ভর করা উচিত। উত্তর হবে মিথ্যা। মানে ভারী জিনিস যদি আপনি কিছু উঠেন ওটা পায়ের পেশি থেকে আপনার যে পিঠের পেশি এতান করেন, উত্তর হবে মিথ্যা। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার আগে আপনার হাত ধোয়া উচিত। অবশ্যই আপনি যদি কেউ হাত পড়ে যায় বা কেটে যায় ওই ব্যক্তিকে আপনি ট্রিটমেন্ট দিতে হলে আগে অবশ্যই হাত ধুতে হবে। উত্তর হবে সত্য। পরিষ্কার এবং জীবাণুমুক্তকরণের উপকরণ ব্যবহার করার সময় উপযুক্ত ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম কি হবে? গ্লাভস। আপনাকে অবশ্যই গ্লাভস পরিধান করতে হবে যে কোনো কিছু করার আগে। খাবার তৈরির সময় কাটা পড়লে সঠিক পদ্ধতি কি? উত্তর হবে কাটা জায়গাটি পানি এবং সাবান দিয়ে ধুয়ে পানি প্রতিরোধ ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন। নিচের কোনটি নিচে পিকচারগুলোর মধ্যে কোনটি বিষাক্ত রাসায়নিক পদার্থ নির্দেশ করে? এখানে কিছু একটা আসবে, ধরেন আপনার আশ্চর্যবোধক চিহ্ন, মাথার খুলি একটা, তারপরে আগুনের যে তাপের যে চিহ্নগুলো ওইটা, তারপরে মাছ ও গাছ। ওইখানে যদি লেখা থাকে মধ্যে রাসায়নিক পদার্থ নির্দেশ করে, এই চিহ্নগুলোর মধ্যে রাসায়নিক পদার্থ নির্দেশ করে, তাহলে মাথার খুলি এবং ক্রসবন বিষাক্ত প্রতীক চিহ্ন, এটা হবে এটা। তারপরে প্রশ্ন আসতে হবে প্রাথমিক চিকিৎসা কী কী জিনিস থেকে সাজিয়ে লেখো। প্রাথমিক চিকিৎসায় বক্সে কী কী জিনিস থাকে? বিভিন্ন আকারের আঠালো ব্যান্ডেজ থাকে, ফোড়া চিকিৎসার জন্য ব্যবহৃত ড্রেসিং থাকে, সরঞ্জাম থাকে, কত পরিষ্কার ওয়াইপস থাকে, তারপর ঘটনা রেকর্ড করার জন্য কাগজ এবং পেন্সিল থাকে। এখানে কোনো ট্যাবলেট ওষুধ থাকে না। ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামগুলো সাজিয়ে লেখো। ঢুকেন অবশ্যই কোট লাগবে, তারপরে গ্লাভস লাগবে, মাস্ক বা মুখোশ লাগবে, নিরাপত্তা জুতা লাগবে, দাঁতব অ্যাপ্রন লাগবে। আপনি যদি মাংস বা মাছ কাটতে যান তাহলে অবশ্যই যদি কোনো বিপদ ঘটতে পারে ওই জন্য ধাতব অ্যাপ্রন লাগবে। তারপরে তাপ প্রতিরোধী গ্লাভস লাগবে। আপনি যদি তাপের কোথাও কাজ করেন, যেরকম চুলার ওইখানে কাজ করেন, তাহলে অবশ্যই আপনাকে তাপরোধী গ্লাভস পরতে হবে। তারপরে প্রশ্ন খাদ্য প্রতিষ্ঠানে আগুন লাগার কারণগুলো কি কি? সাজিয়ে লেখো। খাদ্য প্রতিষ্ঠানে আগুন লাগার কারণগুলো যে বৈদ্যুতিক ডিভাইস অতিরিক্ত লোড, অথবা এক্সহস্ট বাতাস বাইরে যাওয়ার যে লাইনটা থাকে ওইটাতে চর্বি জমে যাওয়া, তারপরে ফ্রাই করার পাত্রে তেল অতিরিক্ত গরম করা, বৈদ্যুতিক সরঞ্জামের অপব্যবহার, অনুমতি নাই এসব জায়গায় ধূমপান করা, এগুলো আপনার বৈদ্যুতিক আগুন লাগার কারণ হতে পারে। তারপরে প্রশ্ন আসতে পারে নিয়মিত টিকা দেওয়ার কারণ কি, গুরুত্বটা কি? নিয়মিত টিকা দেওয়ার গুরুত্ব হচ্ছে রোগ প্রতিরোধ করা। সঠিকভাবে হাত ধোয়া নিচের কোনটি সঠিক? গরম পানি তরল সাবান ব্যবহার করে হাত শক্তভাবে ঘষে পরিষ্কার করা, টিস্যু দিয়ে হাত শুকানো, ঠিক আছে। তারপরে প্রশ্ন আছে খাবারের তাপমাত্রা কি দিয়ে চেক করতে হয়? থার্মোমিটার দিয়ে খাবারের তাপমাত্রা চেক করতে হয়, ভিতরের তাপমাত্রা। যদি আপনি বিভিন্ন ধরনের খাবার তৈরি করেছেন, সালাদ, রান্না করার মাংস, ডিজার্ট, তখন ব্যাকটেরিয়া বৃদ্ধি এবং বিষক্রিয়া প্রতিরোধে সঠিক পদ্ধতি কি? 2 ঘন্টার মধ্যে খাবার পরিবেশন করুন। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তো আপনার মাংস টাংস এগুলো ঠান্ডা হয়ে যায়। তার মানে 2 ঘন্টার মধ্যে খাবার পরিবেশন করা। গরম খাবার 63 ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখা, শীতল খাবার 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা। অর্থাৎ ঠান্ডা যেগুলো এগুলো 5 ডিগ্রির নিচে, গরম যেগুলো এগুলো 63 ডিগ্রি সেলসিয়াসের উপরে। নিরাপত্তাকে উপেক্ষা করলে কি কি নেতিবাচক প্রভাব পড়তে পারে? খাদ্যের সম্পদের অপচয় হবে, ভোক্তারা আস্থা পাবে না, ব্যবসার ক্ষতি হতে পারে। তারপরের প্রশ্ন হতে পারে যদি আপনি দেখতে পান যে সবজি ধোয়ার বেসিনে ব্যস্ত, আপনার সবজি ধোয়া তাড়াতাড়ি প্রয়োজন, তখন কি করবেন? আপনি দেখতেছেন আপনার একজন সহকর্মী আপনার যে বেসিনটা ওইটাতে সবজি ধোয়ার যে বেসিনটা ওইটাতে আরেকটু কাজ করতেছে, তখন আপনার সবজি ধোয়ার প্রয়োজন। তারপরে কি আপনি অন্য বেসিনে হাত ধোয়ার বেসিনে ধুয়ে ফেলবেন? না। কি করবেন? অপেক্ষা করুন যতক্ষণ না নির্দিষ্ট বেসিন খালি হয়। যতক্ষণ নির্দিষ্ট বেসিন খালি হবে না ততক্ষণ ওই বেসিন ছাড়া অন্যখানে ধুবেন না। তারপরে প্রশ্ন আসতে হবে সাধারণ প্রয়োজনীয়তা কি? এটা থেকে প্রশ্ন আছে, সাধারণ প্রয়োজনীয়তা কি? উত্তর হবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সাধারণ প্রয়োজনীয়তা। তারপর খাদ্য পরিবেশনের ক্ষেত্রে ব্যক্তিরা পরিচ্ছন্নতা প্রধান উদ্দেশ্য কি? রোগের বিস্তার কমানো।
খাদ্য প্রতিষ্ঠানের দর্শকদের নিরাপত্তার নির্দেশিকা মেনে চলতে উৎসাহিত করার কারণ কি বা জরুরি কেন? উত্তর হবে বি, খাদ্য দূষণ প্রতিরোধ করা এবং নিরাপত্তা নিশ্চিত করা। তারপর প্রশ্ন আছে খাদ্য প্রতিষ্ঠানের ক্ষতিকারক ব্যাকটেরিয়া উৎসগুলো কি কি? খাদ্য প্রতিষ্ঠানের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উৎসগুলো হচ্ছে প্রতিষ্ঠানের কর্মচারীর মাধ্যমে খাদ্য ব্যাকটেরিয়াগুলো ছড়াতে পারে। দ্বিতীয়ত কাঁচা খাদ্যদ্রব্যতে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া জন্মায়, মানে এই যে ব্যাকটেরিয়াগুলো যেতে পারে কাঁচা শাকসবজিতে। তারপরে সরঞ্জামের মধ্যেও থাকতে পারে কাজের পরিবেশের মধ্যেও থাকতে পারে দুর্গন্ধ অন্যান্য কাজ থেকে বা জোবালা থেকে, ডাস্টবিন থেকে, এরকম থেকে, পানি এবং কীটপতঙ্গ, পানি থেকেও আসতে পারে, কীটপতঙ্গ থেকেও আসতে পারে। বিভিন্ন ধরনের খাবারের সঠিকভাবে পরিচালনা করার পদক্ষেপটা কি? বিভিন্ন ধরনের খাবারের সঠিক পরিচালনা করার পদক্ষেপ হচ্ছে কাঁচা মাংস ফ্রিজের নিচের স্তরে রাখতে হবে। কি রাখতে হবে? কাঁচা মাংস ফ্রিজের নিচে রাখতে হবে। খাদ্য প্রস্তুতের আগে ও পরে খাবারটি ভালোভাবে ঢেকে রাখতে হবে। শাকসবজি ফলমূল কাটার আগে ধুয়ে নিতে হবে। থার্মোমিটারের কাজ কি? প্রশ্ন আসতে পারে থার্মোমিটার খাদ্যকে তাপমাত্রা পরীক্ষা করে ব্যবহার উপযোগী নিশ্চিত করা। তারপর প্রশ্ন আসতে পারে দর্শক ও মোটিভেশন, এ পর্যায়ে খাবার কত সময় পর পরিবর্তন করা। যেগুলো আপনি কাস্টমারের সামনে রাখবেন ওইগুলো কত সময় পর পরিবর্তন, কিছু সময় পর আপনাকে পরিবর্তন করতে হবে। যেরকম অনেক সময় আমরা কোনো কিছু দেখানোর জন্য, এটা বিক্রি করার জন্য রাখি, ওইটা আপনাকে কিছু সময় পরে আবার পরিবর্তন করতে হবে, এটাই বলছে। খাদ্য প্রতিষ্ঠানের কর্মীদের স্বাস্থ্য সনদ পত্রের গুরুত্বটা কি? আপনি যে একটা স্বাস্থ্য সনদ পাইতেছেন, হেলথ সার্টিফিকেট, এটার প্রয়োজন কি? কর্মীদের সংক্রমিত রোগ থেকে মুক্তি প্রমাণ করা, মানে আপনার যে মেডিকেল দিতে হয় বলে দিয়ে কার্ডের আগে, ফুড সেফটির আগে, ওইটা বোঝায় যে আপনার কোনো রোগ বালাই নাই, সংক্রামিত রোগ নাই। তার মানে যদি সংক্রামিত রোগ থাকতে অবশ্যই আপনাকে ওটা চিকিৎসা করতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে ওটা আরও একটা আছে, পেশাগত অনুমোদিত করা, সহজে স্বাস্থ্য রক্ষা করা। 3টা পর্যায়ে আছে, কর্মীদের সংক্রামিত রোগ নাই, পেশাগত অনুমোদিত করা, সহজে স্বাস্থ্য রক্ষা করা। তারপর প্রশ্ন আসতে পারে খাদ্য সুরক্ষার জন্য কম তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করার মূল উদ্দেশ্য কি? খাদ্য সুরক্ষার জন্য কম তাপমাত্রায় ক্ষতিকারক ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ বা হ্রাস করা। তারপরে শুকনো খাবার কত ডিগ্রি সেলসিয়াস, এটা প্রশ্নটা আসতে পারে। শুকনো খাবার কত ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে? 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে। উত্তর হবে 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে। খাদ্য প্রতিষ্ঠানের কাজের জায়গা পরিষ্কারের মূল উদ্দেশ্য কি? জীবাণু ছড়িয়ে পড়া রোধ করা। খাদ্য প্রতিষ্ঠান কাজের জায়গা পরিষ্কারের মূল উদ্দেশ্য হচ্ছে রোগ জীবাণু ছড়িয়ে পড়া রোধ করা, মানে কমিয়ে ফেলা, এটাই। তারপরে প্রশ্ন খাদ্য প্রতিষ্ঠানের তাপ প্রতিরোধী গ্লাভস পরিধানের মূল লক্ষ্য কি? হাত পুড়ে যাওয়া থেকে রক্ষা করা। মানে তারপরে প্রশ্ন আসতে পারে যদি সন্দেহ করি যে সংগ্রহ করা খাবারটি দূষিত হতে পারে, তাহলে তার কোনো পদক্ষেপ নেওয়া আগে সুপারভাইজারের আমি যেখান যে সন্দেহ করেন খাবারটা নষ্ট, তখন আপনি কি সুপারভাইজার বললেন আর নাই, ওইটা আপনি হিসাবে নির্দেশনার জন্য অপেক্ষা না করে আপনি ওইটা ফেলে দেন বা রেখে দেন। ঘরের তাপমাত্রা রান্না করা ভাত ও মাংস সংরক্ষণ করা ভালো না? ঘরের তাপমাত্রা রান্না করা ভাত ও মাংস সংরক্ষণ, ঘরের তাপমাত্রা কত? ঘরের তাপমাত্রা হচ্ছে নর্মাল টেম্পারেচার, ওইখানে আপনি কোনো কিছুই রাখবেন না। 37 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে বেশিরভাগই ঘরের তাপমাত্রা, ওই তাপমাত্রায় আপনার কোনো কিছু রাখলেই আপনার ওইটা নষ্ট হয়ে যাবে। তার মধ্যে প্রশ্নটা উত্তর হবে ভুল। ওইখানে টিক চিহ্ন থাকবে বক্সের মধ্যে সত্য মিথ্যা, এখানে লিখবেন মিথ্যাতে টিক চিহ্ন দেবেন। তারপরে খাদ্য রাসায়নিক দূষণ শুধুমাত্র তখনই ঘটে যখন ইচ্ছাকৃতভাবে যুক্ত করা হয়। উত্তর হবে মিথ্যা বা ভুল। খাদ্য রাসায়নিক দূষণ শুধুমাত্র তখনই ঘটে যখন ইচ্ছাকৃতভাবে না, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবেও হতে পারে। কম তাপমাত্রায় খাদ্য নষ্ট হতে পারে, বিশেষ করে ফ্রিজারের পুড়ে খাবার। উত্তর হবে সঠিক। আপনি অনেক সময় দেখবেন যে কম তাপমাত্রা বরফ জমে গেছে, ওইখানে বেশি দিন একটা খাবার রাখে দিলে ওইটাও পুড়ে যেতে পারে। কম তাপমাত্রায় খাদ্য পুড়ে যেতে পারে এবং কি নষ্ট হয়ে যেতে পারে, বেশি দিন রাখলে ওইটা নষ্ট হয়ে যায়। তার মানে উত্তরটা হবে সঠিক। ক্ষতিকর ব্যাকটেরিয়া খাবারের রং গন্ধ পরিবর্তন করে খাদ্যটি দূষিত চিহ্নিত করে। আপনারা অনেক সময় এই জায়গাতে ভুল করবেন। ক্ষতিকর ব্যাকটেরিয়া 2 রকমের, একটা পচন আর একটা পচে না। 2টা পচে যেগুলো, এগুলো রং স্বাদ নষ্ট করে, কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়া খাবারের রং গন্ধ পরিবর্তন করে খাদ্যটি দূষিত চিহ্নিত করে সহজ করে তোলে না। কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া ওটা করে না, ভিতরে কি করে এটা বংশ বিস্তার করে। তারপরে মাংস কাটার জায়গায় ও সালাদ কাটার জায়গায় একই স্থানে হতে হবে। উত্তর হবে ভুল। না, খাবার প্রতিষ্ঠানের সরঞ্জাম অবশ্যই পানি শোষণকারী বস্তু দিয়ে তৈরি করতে হবে। উত্তর হবে ভুল, মিথ্যা। পানি শোষণকারী মানে আপনি পানি টেনে নিন, যেরকম গাছ অন্যান্য কিছু, আর এগুলো হতে হবে না। আপনাকে যে পানি প্রতিরোধী ওইটা। প্যাকেজিং খাবারের সাথে কাজ করার সময় ব্যক্তিগত পরিষ্কারের প্রয়োজন নেই। উত্তর হবে ভুল। অবশ্যই সব জায়গায় ব্যক্তিগত পরিষ্কারের প্রয়োজন আছে। যদি দেখেন পাত্রের গায়ে ময়লা লেগে আছে, তাহলে
তা কেমিক্যাল দিয়ে ধুতে হবে? উত্তর হবে ভুল। পাত্রের গায়ে যদি আপনার ময়লা লেগে থাকে তাহলে কি কেমিক্যাল দিয়ে ধুতে হবে? না। চোখ ও ত্বকে যদি কেমিক্যাল পড়ে যায় তবে আগে চোখ ধুতে হবে? উত্তর সঠিক। হ্যাঁ, যদি চোখে এবং মুখে ত্বকে যদি আপনার কি পড়ে যায়, কেমিক্যাল পড়ে যায়, তখন আগে চোখ ধুতে হবে। চোখে যদি না দেখেন আপনি অন্যান্যগুলো কীভাবে ধুবেন? তার মানে আগে চোখ ধুতে হবে। স্বাস্থ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগের জন্য নিচের অগ্রাধিকারগুলো কি? স্বাস্থ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগের জন্য নিচের অগ্রাধিকার হচ্ছে ঝুঁকি মূল্যায়ন বা চিহ্নিত করা, কোনটাতে ঝুঁকি আছে, আইন ও নীতিমালা প্রতিষ্ঠা, পর্যবেক্ষণ ও নজরদারি ব্যবস্থা, তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণ, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি। আমাদের হাত কিভাবে ধোয়া উচিত? আমাদের হাত অবশ্যই আগে প্রথমে তো গড়ি টড়ি থাকলে, আংটি থাকলে ওগুলো খুলে ফেলতে হবে, গরম পানি ও সাবান ব্যবহার করতে হবে, পরিষ্কার পানি দিয়ে হাত ধুতে হবে, টিস্যু দিয়ে হাত শুকাতে হবে। তারপর প্রশ্ন আছে কাটার সময় যদি ছোটোখাটো আঘাত লাগে, ইনজুরি হয়, তখন আপনাকে কি করতে হবে? সাথে সাথে কাজ বন্ধ করে দেবে। আপনি যদি কেটে যায় সাথে সাথে কাজ বন্ধ করে পানি এবং সাবান দিয়ে হাত ধুতে হবে, ব্যান্ডেজ দিয়ে ক্ষত ঢেকে রাখতে হবে, দূষিত খাবার ফেলে দিতে হবে, সুপারভাইজারকে জানাতে হবে। কোন খাবারটি তাপমাত্রা সময়ের জন্য সর্বোচ্চ পর্যবেক্ষণ রাখতে হবে? রান্না করা খাবার। সবচেয়ে ঝুঁকিপূর্ণ যখন রান্না করা খাবার, ওইটা সবসময় সময় এবং তাপমাত্রা মেনে চলতে হবে। তারপরের প্রশ্ন আসতে হবে নিচের কোনটি কম ঝুঁকিপূর্ণ খাবার? কম ঝুঁকিপূর্ণ খাবার হচ্ছে রুটি হচ্ছে বা শুকনো খাবার, এগুলো হচ্ছে কম ঝুঁকিপূর্ণ খাবার। কাটার হাত থেকে রক্ষা করার জন্য সবচেয়ে উপযুক্ত সরঞ্জাম কোনটি? দাঁতাও অ্যাপ্রন। আপনি কোনো কিছু কাটতেছেন, মাছ মাংস এগুলো কাটার আগে আপনাকে অবশ্যই দাঁতাও অ্যাপ্রন ইউজ করতে হবে। অ্যালকোহলযুক্ত বোতলের গায়ে থাকে যদি তাপের উৎস থেকে দূরে থাকে নির্দেশ করে, তাহলে আগুনের শিখা। আপনাকে আমি কিছু ভিডিও দেখাবো বা ভিডিও আসতে পারে, ওইগুলো দেখাবো। এখানে ভিডিওর মধ্যে দেখাবো যে অ্যালকোহলযুক্ত বোতলের মধ্যে দেখবেন যে অ্যালকোহলের মধ্যে লেখা থাকে তাপ থেকে দূরে থাকুন, আগুন থেকে দূরে রাখুন, ওইখানে আগুনের শিখা দিয়ে দেয়, ওইটাকেও বলে আগুনের শিখার যে চিহ্নটা, তার মানে ওই জিনিসটা আগুন থেকে দূরে রাখার জন্য। নিচের কোনটি অ্যালার্জিবাহিত রোগের লক্ষণ? অ্যানাফিলাক্সিস এটা আসতে পারে। নিচের কোনটি অ্যালার্জিবাহিত রোগের লক্ষণ? অ্যানাফিলাক্সিস। হেসাব কি? হেসাব অর্থ হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, এটি খাদ্যের গুণগত মান পরীক্ষা এবং কোম্পানির জন্য লাইসেন্স প্রাপ্তি প্রদান করে। তারপরের প্রশ্ন হচ্ছে যে ভিডিওগুলো আসতে পারে, এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাইতেছি। এরকম কিছু পিকচার আসতে পারে, এরকম আমি ডিসপ্লেতে দিয়ে দেবো। পিকচারগুলো আসতে পারে, দেখবেন যে একটা ডাস্টবিন খোলা, ওটা খুলতে পারবেন না, হাত দিয়ে উঠানো ওটা রাখতে পারেন না, খোলা মাংসগুলো কাটে ডাস্টবিনে বা কিছু উপরে রাখতে পারবেন না, বা যেভাবে সেভাবে আপনি কি ডাস্টবিনগুলো রাখতে পারবেন না, ওগুলো আপনাকে অবশ্যই দেখবে, পিকচারটা দেখে বলতে হবে যে এটা কি সঠিক না ভুল। আপনার যদি সঠিক হয়, যেরকম সুন্দর করে হাত ধুইতেছে মাস্ক পরা একটা ব্যক্তি, তার মানে এরকম দেখেন এরকম হাত ধুইতেছে, এই হাত ধোয়াগুলো হচ্ছে ভুল। কোনগুলো? আপনি হাঁচি কাশি দিতেছেন, হাত রাখতেছেন, বা মাস্ক খুলে রাখছেন মুখের নেচে নাকের নেচে, ওইটা ভুল। হাত দিয়ে আপনি জোবালা ধরতেছেন, ওইটা ভুল। আপনি কাজের জায়গায় আপনি নিজের সরঞ্জাম রাখছেন, এটা ভুল। তারপরে কোট টাই অ্যাপ্রনের সাথে অন্যান্য কিছু রাখছেন, তারপরে কান চুল এগুলো ধরতেছেন রান্না করার সময়, কোনো কিছু কাটার সময়, অথবা হাত ধোয়ার বেসিনে আপনি সরঞ্জাম ধুইতেছেন, আপনি কাজের জিনিস ধুইতেছেন, ওইটা হচ্ছে ভুল। আর সঠিক কোনটা? সঠিক হচ্ছে এটা 3 বেসিনের, এটা হচ্ছে সঠিক। তারপরে আপনার ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম কোনগুলো? যে কোট, গ্লাভস, মাস্ক, জুতা, অ্যাপ্রন, তারপর তাপ প্রতিরোধী গ্লাভস, এগুলো এটা সবচেয়ে বেশি আসবে। বেশিরভাগে থাকে হয়েছে মাছ ও গাছ। পরিবেশগত ঝুঁকি যদি আসে তাহলে মাছ এবং গাছ। আর যদি রাসায়নিক আসে তাহলে যে একটা দেখতেছেন তার মতো মাথার খুলি, ওইটা আসবে। আর যদি আপনি জ্বালানি পোড়ানি হয়, জ্বালা পোড়াকারী পদার্থ, তাহলে প্রথমটা আসবে। অগ্নিদাহ আগুনের যদি অ্যালকোহল জাতীয় হয় তাহলে আগুনেরটা আসবে। বিস্ফোরক কোনো কিছু বাস্ট হলে। আর ক্ষয়কারী যদি কোনো কিছু ক্ষয় করে তাহলে আসবে ক্ষয়কারী। রাসায়নিক হলে আশ্চর্যবোধক চিহ্ন। বোতলের মধ্যে আপনি কেমিক্যাল রাখতে পারবেন না, তারপরেও কাপড় ইউজ করতে পারবেন না। আপনি কোনো রেস্টুরেন্ট বা অন্যান্য কিছু কাপড় জাতীয় কোনো কিছু ইউজ করতে হবে, আপনাকে টিস্যু ইউজ করতে হবে, ওয়ান টাইম আপনাকে ফেলে দিতে পারে যে এরকম কিছু। আশা করি মোটামুটি এই প্রশ্নগুলোর মধ্যেই আপনি পাস করবেন। একবারে সহজ, বইটা আপনি ভালো করে পড়তে হবে, দেখতে হবে। বেশিরভাগই সেলসিয়াস থেকে আসবে, কত ডিগ্রি সেলসিয়াসে নিচে রাখতে হবে, আমরা তো কফি শপে কাজ করি বা অন্যান্য কানে কাজ করি, এই জন্য আমরা বুঝি না যে কত মানে সব কিছু মাতামের সব কিছু তো আর আমরা বুঝবো না। তো তার মানে এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে পরীক্ষায় পাস করার জন্য। অবশ্যই আপনাকে পরীক্ষায় পাস করতে হবে, তারপরে আপনি সার্টিফিকেট পাবেন। নাহলে এখন যে পরীক্ষাটা মানে কঠিন করে ফেলছে, আপনি কী করেন, আপনি যদি না বুঝেন তাহলে আপনি আরেকজন আরবিয়ানকে বলে ওইখানে যারা আছে তাদের বলে আরেকজনকে হেল্প নিতে পারবেন।
আপনাদের কোম্পানির আরেকজনকে নিয়ে আপনি হেল্প করতে পারবেন। এই সুযোগ সুবিধাটা হয়তো পাওয়া যাবে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে প্রতিটা প্রশ্ন, আমি আবারও বলে দিচ্ছি, 1 মিনিট 45 সেকেন্ড সময় থাকবে। এর মধ্যে যদি না দেন প্রশ্নটা চলে যাবে, নতুন একটা আসবে, মানে ওই প্রশ্নটা আপনার ক্যান্সেল হয়ে যাবে, একবারে 1 মার্কার। আর যে প্রশ্নগুলো সাজানো, আপনার যদি 4টে উত্তর হয় ওইখানে, তাহলে আপনি 2টোও দিতে পারেন, 1 পাবেন। একটা দিতে পারলেও 0.5 পাবেন। আপনি এটা ভয়ের কোনো কিছু নয়, সুন্দর করে সাজায় লিখবেন, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, সুন্দর করে সাজায়। আপনি বুঝতে হবে, আপনাকে পরীক্ষা পাস করতে হলে অবশ্যই বুঝতে হবে। এবং কি তারপরে আপনার 80 মার্ক যদি পান তাহলে আপনি পরীক্ষায় পাস করেন। আশা করি এই প্রশ্নগুলোর মধ্যে আপনি 80 মার্ক পাবেন ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি উপকারে আসবে। উপকারে আসলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং কি শেয়ার করে দেবেন, যেন অন্যরাও বুঝতে পারে। অন্তত আমরা বাংলাদেশি যারা আছে অবশ্যই তারা যেন বারবার পরীক্ষা দিতে না হয়। এই প্রশ্নের সাথে যান, পরীক্ষা দিয়ে পাস করেন 3 বছর পর্যন্ত শুধু, আর এর পরের বছর মেডিকেল দিলে হবে। তার মানে এটা আপনাকে অবশ্যই জরুরি। আর এখন আপনার যে অবৈধভাবে এগুলো করে কোনো লাভ নাই, তারা এখন চেক করলে সাথে সাথে চলে আসে, অনলাইন করে ফেলছে। এখন বলা দিয়ে অ্যাপস আছে, তারা সব কিছু দেখতে পারে QR কোড স্ক্যান করলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আর যে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।